সপ্তাহের মধ্যেই কাল থেকে চালু হচ্ছে প্রত্যয় স্কিম। প্রত্যাহারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধ। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের জমির তথ্য চেয়ে ভূমি অফিসগুলোতে দুদকের চিঠি। বেনজিরের 4 ফ্ল্যাটে প্রবেশের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ। বৃষ্টি আর যানজটের ভোগান্তি নিয়ে রাজধানী সহ সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু। বর্ষাকাল এড়াতে আগামী বছর নেওয়া হবে এপ্রিলে। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সরকারের নতুন পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে সোমবার থেকে কার্যত অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কাল থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা যোগ দেবেন তারা বিদ্যমান ব্যবস্থার মতো অবসরোত্তর পেনশন সুবিধা পাচ্ছেন না। তাদের জন্য চালু হচ্ছে প্রত্যয় স্কিম, যা নিয়ে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। কাজী শাহেদের প্রতিবেদন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছেন। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। দাবি আদায়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা এই 3 মাসে ধরেন বিবৃতি, প্রতীকী মানববন্ধন, 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস বিরতি, কর্মবিরতি সহ স্মারকলিপি প্রদান, এ ধরনের আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে গেছি। আজকে পর্যন্ত আমাদের সাথে অফিসিয়ালি কোনো পক্ষ যোগাযোগ করে নাই। ফলে এখন শিক্ষক সমিতি সমূহ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সকলে একমত হয়ে কালকে থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন। অবসরোত্তর পেনশন সুবিধা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলনে নেমেছেন তারা। সোমবার থেকে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। আমার তো ওখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা না, কোথা থেকে হঠাৎ করে আসলো এটা অবশ্যই একটা ষড়যন্ত্রমূলক আমার কাছে মনে হয়েছে। কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নাই, ওরা ষড়যন্ত্র করতে থাকবে এবং এটা অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত এবং এটা জাতির মেরুদণ্ডের উপর আঘাত। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই বিষয়ে ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং আশা করি নিশ্চয়ই একটা রেজাল্ট আসবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই প্রজ্ঞাপনের আওতায় না এনে বৈষম্য করা হয়েছে দাবি শিক্ষকদের। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করাবে বলছেন শিক্ষক নেতারা। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলা গোষ্ঠী বলতে যারা আমরা বুঝি বা কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা শিক্ষকদেরকে এক প্রকারের বাধ্য করেছে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণ করতে। দেখেন, একই দেশে তো 2 রকমের আইন চলতে পারে না। এটা সম্ভবত সংবিধানের পরিপন্থী একটি বিষয়। জানেন, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকদের বয়স 65 ইয়ার্স চাকরির বয়স, সেখানে 60 থেকে ওটা কার্যকর হবে। তার মানে এটা কি ধরনের, এটা কি এটার সাথে করে না তো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে টাকা পেনশন, বর্তমানে যে এক্সিস্টিং পেনশন স্কিম আছে সেখানে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইয়ে থেকে কাটা হয়। এই প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত পাঠদানে না ফেরার ঘোষণা শিক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি। বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। মাজহার, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক ধরনের বড় কর্মসূচিতে যাচ্ছেন, এই ধরনের সিদ্ধান্ত তারা কেন নিয়েছেন? আপনি জানেন যে 13ই মার্চ যখন এই প্রত্যয় স্কিমটি ঘোষণা করা হয় তখন থেকেই কিন্তু তারা আন্দোলনে গেছেন। তাদের যে দাবিটি হচ্ছে, সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে, সেটি হচ্ছে মূলত এর আগে যে 4টি স্কিম ঘোষণা করা হয়েছিল, সেটি হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা, এরকম যে 4টি, সেখানে কিন্তু শিক্ষকরা এটা প্রথমেই স্বাগত জানিয়েছে যে সাধারণ মানুষের জন্য হয়েছে। পরবর্তীতে যখন সরকার আরেকটি সিদ্ধান্ত নিলেন যে স্বায়ত্তশাসিত, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে, যারা হচ্ছে সরাসরি মূলত সরকারের অর্থে পরিচালিত না, মূলত তারা হচ্ছে গভর্নমেন্টের একটা অংশ দেয় এবং নিজেদেরও কিছু অর্থায়ন আছে,
ফলশ্রুতিতে তারা কিন্তু শুরুতে এটা স্বাগত জানালেও পরবর্তীতে যখন দেখলো এটি শুধুমাত্র সরকারের যারা চাকরিজীবী আছে তাদের মধ্য থেকে তাদেরকে ভাগ করে দেওয়া হলো, তখন তারা শুরুর দিকে হয়তো তারা সেভাবে বিষয়টি ভাবেনি, সেজন্য স্বাগত জানিয়েছিল। কিন্তু যখন দেখলো এটি মূলত আসলে তাদেরকে এক ধরনের বৈষম্যের মধ্যে ফেলবে, কারণ তারা যেটি বলছেন যে সরকারি চাকরিজীবীরা সকলেই না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা স্বসাহিত্য যারা আছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এই জন্য তারা বলছেন এটা শিক্ষকদের প্রতি এক ধরনের বৈষম্য। তারা যেটি বলছেন যে এমনিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তাদেরকে দক্ষিণ এশিয়া বা এশিয়া মহাদেশের সবচেয়ে কম বেতনভুক্ত হচ্ছে বাংলাদেশের শিক্ষকরা। তো এরকম একটা হঠাৎ সিদ্ধান্তকে তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে সরকারের একটি আমলা, একটা অংশ বা ব্যবসা, আপনি যেটি বলছেন দেখছিলেন প্রতিবেদনে যে একটি অংশ ষড়যন্ত্র করছে বা তারা বলার চেষ্টা করছে শিক্ষকদের বঞ্চিত করার জন্যই তাই এই কাজটা করেছে, এই জন্য তারা এটা মানবেন না, কারণ এটা শিক্ষা ব্যবস্থার উপর আঘাত। এবং তারা যেটি বলছেন যে একটা বিষয় যে 1 জুলাই যে শিক্ষকটি জয়েন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা হিসাবে, সে কিন্তু আগের যারা শিক্ষক আছে তাদের ক্ষেত্রে বৈষম্যের বেতন ভাতার একটা বৈষম্য হবে। এই জন্য তারা বলছেন যে একই বিশ্ববিদ্যালয়ে চাকরিরত একজন শিক্ষক আগে পুরো দমে হচ্ছে সরকারের সুবিধা পাবেন, আবার নতুন করে 1 জুলাই যে শিক্ষক জয়েন করবে তিনি পাবেন না। এটা মূলত মেধাবী যারা শিক্ষক বা ছাত্র যারা আছেন তারা এই পেশায় আসবেন না, এই জন্য তারা বলছেন যে এই স্কিমে তারা থাকতে চান। এক ধরনের বৈষম্য সৃষ্টি করবার কথা তারা বলেছেন। সারা দেশে যদি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম বন্ধ থাকে, নিঃসন্দেহে শিক্ষার্থীদের উপর একটি বড় প্রভাব পড়তে যাচ্ছে। তা তো অবশ্যই, কারণ আপনি জানেন যে বাংলাদেশে 54টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছেন সেখানে শিক্ষকরাই হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তো শিক্ষকদের এরকম সিদ্ধান্তে যদি ক্লাস পরীক্ষা না হয়, আপনার যদি শিক্ষার্থীরা ক্লাসে আসতে না পারেন, তো উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি এরকম সিদ্ধান্ত শিক্ষকরা নেন এটা অবশ্যই ছাত্রদের উপর প্রভাব পড়বে। কারণ উচ্চশিক্ষার যেমন ক্লাসের যেমন পার্সেন্টেজ থাকতে হয় তেমনি তাদের বিভিন্ন আনুষঙ্গিক কার্যক্রম থাকে। একই সাথে আপনি জানেন যে এবছর নতুন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদেরও কিন্তু হচ্ছে ভর্তি এখনো শেষ হয় নাই। তাই হঠাৎ করে যদি শিক্ষকরা এরকম সিদ্ধান্তে যান, পুরাতন যারা আছেন তাদের যেমন পরীক্ষা বন্ধ হবে, তাদের ক্লাস কার্যক্রম বন্ধ হয়ে যাবে, একই সাথে যারা 23-24 সেশনের যারা পরীক্ষার্থী আছেন তাদেরও কিন্তু নতুন সেশনের ক্লাস শুরু হবে না। ফলশ্রুতিতে তাদের পাঠদানের ক্ষতি হবে এবং আগের শিক্ষার্থী যারা আছেন তাদেরও ক্ষতি হবে। এবং এটা কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ব্যবস্থাটা যদি এরকম বন্ধ হয়ে যায় এটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা বড় ক্ষতিকর। এবং শিক্ষকরা বলছেন যে তারা মূলত বাধ্য হয়ে এরকম কর্মসূচি নিয়েছেন এবং তারা জানেন যে ছাত্রছাত্রীদের এখানে হচ্ছে ক্ষতি হবে, কিন্তু তারা বলছেন যে পরবর্তীতে সরকার যদি দ্রুত সময়ের মধ্যেই তাদের এই সিদ্ধান্তটা মেনে নেয় তাহলে হয়তোবা এই তাদের যে শিক্ষার্থীদের যে দুর্ভোগ হয়তোবা সেটি কেটে যাবে। জি মাজার, অন্য একটি প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই। আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এবারে বর্ষাকালে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। সেক্ষেত্রে সামনের বছর থেকে এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার এক ধরনের সিদ্ধান্তের কথা আমরা শুনতে পেয়েছি শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেটা নিয়ে একটু যদি আমাদেরকে জানান কতখানি যুক্তিসঙ্গত হতে যাচ্ছে। জি, আপনি যেমনটা বলছিলেন যে এই যে আমরা তো আগে এপ্রিলেই মূলত পরীক্ষা হতো, আপনি জানেন যে আমাদের দেশের একটা বিধিবদ্ধ একটা নিয়মে পরিণত হয়েছিল, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হবে, এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে। কিন্তু এর ব্যত্যয়টা ঘটলো মূলত আপনার করোনা পরবর্তীকালীন সময় 2020 সালের পর থেকে যখন করোনা আসলো তখনই কিন্তু আপনি জানেন যে পাঠদানে যেমন বিঘ্ন ঘটেছে, একই সাথে শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। আমরা দেখছি যে করোনাকালীন সময়ের পর থেকেই কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং আপনি এটাও জানেন যে একটি ব্যাচে কিন্তু পরীক্ষা না দিয়েই তারা হচ্ছে অটো পাস করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই যে করোনাকালীন সময়ের কারণে পরীক্ষার সময় পেছানো শুরু করলো, তখন থেকেই মূলত আপনার এই সমস্যাটা তৈরি হলো। আমরা আজকে সকাল থেকে যখন দেখছিলাম যে আপনি জানেন যে এখন বর্ষাকাল চলে এবং এটি স্বাভাবিকভাবে বৃষ্টি হবে, সকাল থেকেই যখন আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছিলাম আপনার একই সাথে বৃষ্টি এবং যানজট, এই দুইটা জিনিস মিলে যারা শিক্ষার্থী বা অভিভাবক যারা পরীক্ষার কেন্দ্রে আসছেন তাদেরকে কিন্তু অনেক দুর্ভোগে পড়তে হয়েছে। এবং আমরা দেখেছি যে অনেক পরীক্ষার্থী ভিজে একেবারে টইটম্বর হয়ে তারা ক্লাসে প্রবেশ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং এতে করে যেটা হয়েছে তাদের কিন্তু লিখতে যেমন অসুবিধা হয়েছে, কারণ একটা ভিজে জামা কাপড় নিয়ে কোনোভাবেই পরীক্ষার হলে কমফোর্ট জোন করা যায় না। এবং অভিভাবক যারা আছে তারাও কিন্তু বলছিলেন যে এই ধরনের সিদ্ধান্ত যদি সরকার পরিবর্তন করে, অর্থাৎ এপ্রিলে যেটা আমাদের নর্মালি হচ্ছে বর্ষাকাল থাকে না, সেই সময় যদি পরীক্ষাটা নিয়ে আসা যায় এতে করে যেমন পরীক্ষার্থীদের জন্য ভালো এবং অভিভাবক যারা আসবে তাদের জন্য ভালো। এবং তারা এটা তাদের একটা দাবি ছিল এবং আজকে কিন্তু শিক্ষামন্ত্রী তার সংবাদ সম্মেলনে বলেছেন যে তারাও চিন্তা করছেন আগামী বছর থেকে সবার দিক বা বর্ষাকালীন সময়ের জন্য ছাত্রছাত্রীদের ভোগান্তি না হয়। কারণ তারা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা হচ্ছে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণবঙ্গে এই সময়গুলোতে জুলাই আগস্ট বর্ষা বেশি হয়, যার ফলশ্রুতিতে কিন্তু সারা দেশে বৃষ্টি হয় এবং আপনার হচ্ছে বর্ষার সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে তারা সব দিক বিবেচনা করে করোনাকালীন সময় এখন যেহেতু কেটে গিয়েছে সবার দিক বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন আগামী বছরগুলোতে, আগামী বছরে তারা এপ্রিলে পরীক্ষা নেবেন, এটি কিন্তু তাদের সিদ্ধান্ত। মাঝে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি, সেই সাথে আগামী বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের জমির তথ্য জানতে ঢাকাসহ কয়েকটি জেলার রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানের মালিকানাধীন গুলশানের 4টি ফ্ল্যাটে তালা খুলতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। গেল কয়েক মাস ধরেই নানা আলোচনায় সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। সম্প্রতি বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। এরপরই দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক এই আইজিপির সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। নিষেধাজ্ঞা দেয়া হয় বিদেশ যাত্রায়। কয়েক দফায় তলব করা হয় দুদকে। গেল বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা বাড্ডা ও আদাবরের 8টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য দুদককে নির্দেশ দেন আদালত। একই দিন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 25 একর জমি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেন আদালত। এবার বেনজিরের গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ছাগল নিয়ে গেল 2 সপ্তাহ ধরে সমালোচনায় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন তিনি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পদও হারিয়েছেন। এছাড়া মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এবার মতিউরের জমির তথ্য চেয়ে ঢাকাসহ কয়েকটি জেলার ভূমি অফিসে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আমরা অনুসন্ধান শুরু করেছি, অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করেছি। অনুসন্ধানী কর্মকর্তা যেখানে যে কাগজপত্র পাওয়া উচিত সেখানে নোটিশ, সেখানে তাদেরকে ইনফর্ম করবে, সেই কাগজপত্র পাওয়ার চেষ্টা করবে। সে সাব রেজিস্ট্রি অফিস হোক বা অন্য যে কোনো অফিস হোক, যে কোনো অফিস থেকে কোনো কিছু চাওয়ার অধিকার আমাদের অনুসন্ধান কর্মকর্তা আছে। সে বিধি বিধান মাইনে ব্যবস্থা করবে। এছাড়া ছাগলকাণ্ডে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি। এ বিষয়ে শুনানি হবে আগামী 28 জুলাই। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৃষ্টি আর যানজটের দুর্ভোগের মধ্য দিয়ে শেষ হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা 2024-এর প্রথম দিনের পরীক্ষা। সকাল 10টায় শুরু হয়ে শেষ হয় বেলা 1টায়। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট 14,51,790 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পরে শিক্ষামন্ত্রী ব্রিফিংয়ে জানান, বর্ষাকাল এড়াতে আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়া হতে পারে। মাজহারুল ইসলামের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনেই বৃষ্টির হানা, ফলে কেন্দ্রে আসতে নানা দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের। অনেকেই বৃষ্টিতে ভিজেই কেন্দ্রে আসেন, এতে করে শিক্ষার্থীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। আমিও পুরো ভিজে গেছি, আমি পরীক্ষার্থী, আমার হাতে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলো সম্পূর্ণ ভিজে গেছে। বৃষ্টির কারণে একটু সমস্যা হয়ে গিয়েছে, মানে পরিবহন রাস্তা অনেক জ্যাম ট্যাম ছিল এর জন্য। আমাদের মেয়েদের আনকমফোর্টেবল হয়েছিল, জামা কাপড় ভিজার কারণে লিখতেও একটু সমস্যা হতে পারে। বৃষ্টি থাকলেও যথাসময়ে শুরু হয় পরীক্ষা। প্রশ্ন স্ট্যান্ডার্ড হওয়ায় ভালো পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। প্রত্যাশা সামনের পরীক্ষাগুলো ভালো হবে। পরীক্ষার মান, কোয়েশ্চেন শিখেছিল, সবকিছু ভালোই হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোয়েশ্চেন ইজি এসেছে। এবছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের প্রত্যাশা, কম সময় পেলেও ভালো ফলাফল বয়ে আনবে তাদের ছেলেমেয়েরা। 24-এর ব্যাচটা অনেক অল্প সময় পেয়েছে, ওরা আপ্রাণ চেষ্টা করেছে, সঙ্গে টিচার্সরাও আছে। দেখা যাক বাকিটুকু আল্লাহর ইচ্ছা। যে সময়টুকু পাইছে ছেলেটায় মোটামুটি একটা আশা নিত আর কি। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে যারা সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেনি তাদেরকে পূর্ণ সময় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটার কারণে আমরা অনেক জায়গায় সংবাদ পেয়েছি যে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে বেশ ভোগান্তি পেতে হয়েছে। তবে যে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীরা পরে সময় কিছুক্ষণ পরে হলেও যেখানে পৌঁছতে পেরেছে, কেন্দ্র সচিব যারা ছিলেন তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সাথে সেইভাবে করে সময়টা অ্যাডজাস্ট করে নিয়ে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য। আর বর্ষাকালের কথা মাথায় রেখে সামনের বছর থেকে এপ্রিলে পরীক্ষা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। যেহেতু আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি যে এপ্রিলেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। 30 জুন শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 11 আগস্ট। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
টানা বৃষ্টিতে চট্টগ্রামে তৈরি হয়েছে বড় জলাবদ্ধতা। নগরীর চকবাজার, বাকলিয়া সহ কিছু নিম্নাঞ্চলের সড়কে পানি উঠে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এতে সবচেয়ে ভোগান্তি পোহাতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থী এবং অফিসগামীদের। এদিকে বর্ষায় নগরীর পাহাড়গুলোতে মাটি নরম হয়ে ধসের আশঙ্কা রয়েছে। সহকর্মী একেএম নাজিমের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম শহর জুড়ে। সকালে নগরীর চকবাজার, বাকুলিয়া সহ কিছু নিম্নাঞ্চলের সড়কে পানি উঠে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। রোববার অফিস আদালত খোলা থাকায় সকালে বৃষ্টির মধ্যেই কাজে বের হন কর্মজীবীরা। জলাবদ্ধতায় তাদের ভোগান্তি ছিল চরমে। এছাড়া খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরও পড়তে হয়েছে দুর্ভোগে। গাড়ি ঘোড়া চালাতে পারে না, অনেক সমস্যা হয়, অনেক অসুবিধা হয়। আমাদের এখানে কোমর পর্যন্ত পানি উঠে। ময়লা আবর্জনার কারণে, ড্রেন অপরিষ্কারের কারণে আমাদের দেখেন বসবাস করতে কষ্ট হয়ে যাচ্ছে। দোকানপাটে পানি উঠে যাচ্ছে, ঠিক আছে, ময়লা আবর্জনা। সবচেয়ে বেশি ভোগান্তি ছিল এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় সীমাহীন কষ্টে কেন্দ্রে আসতে হয় তাদের। একটু সমস্যা ছিল, সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল, গাড়ি পাওয়া যাচ্ছিল না, প্রচুর পানি। কাতালগঞ্জ রোডে পানি, 3টা রোড পুরো ব্লক। আমরা অনেক কষ্ট করে ভিজে তারপর পরীক্ষা দিতে হলে ঢুকছি। আর আমার বাসা আমার কেন্দ্র থেকে অনেক দূরে ছিল, যে কারণে আমি আসতে অবশ্যই একটু ভোগান্তিতে পড়েছি, বৃষ্টিপাত এবং গাড়ির সমস্যা। তবে দ্রুত পানি নেমে যাওয়ায় জলাবদ্ধতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অন্যদিকে বর্ষায় নগরীতে পাহাড়গুলোতে মাটি নরম হয়ে ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, রোববার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন চট্টগ্রামে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারী বৃষ্টিপাতে বিপাকে পড়েছেন চট্টগ্রামবাসী। জলাবদ্ধতা সহ বিভিন্ন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, চট্টগ্রামে বৃষ্টির পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি? আসলে বৃষ্টির পরিস্থিতি বলতে গেলে গতকাল থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছিল। সেই ধারাবাহিকতাতে আজ সকাল থেকে মূলত 10টা পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে। সেগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি এতে করে চরম ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থী সহ অভিভাবকরা। কারণ যেহেতু আজ থেকে সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল, সেতে করে সকালে ভারী বৃষ্টির কারণে পরীক্ষার্থীরা সহ তাদের অভিভাবকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছিল। পাশাপাশি তারা কয়েকদিন বেশি ভাড়া দিয়ে মূলত পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন। আর বৃষ্টির কথা বলতে গেলে চট্টগ্রামে সামান্য বৃষ্টি হলেই নগরীর নিম্নাঞ্চলগুলো জলাবদ্ধতায় তলিয়ে যায়। এর মধ্যে মুরাদপুর, 2 নম্বর গেট, বদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর, চৌমুহনী সহ যতগুলো নিচু এলাকা আছে সবগুলোতে আসলে পানি থই থই করে। এতে করে নগরবাসীর ভোগান্তি বাড়ে। কারণ যতগুলো খাল নালা রয়েছে সেগুলো পরিষ্কার না করার কারণে মূলত এই জলাবদ্ধতা বাড়ছে বলে এখানকার সাধারণ মানুষ বলছেন। পাশাপাশি চট্টগ্রামে বৃষ্টি হলে আসলে পাহাড় ধসের ঘটনা সেটির একটি আতঙ্ক থাকে। কারণ এর আগে চট্টগ্রামে কয়েকবার পাহাড় ধস ঘটনা ঘটেছিল। আজও সকালবেলা চট্টগ্রাম নগরীর বাজিদ এলাকা চন্দননগরে একটি দেওয়াল ধস একজন নারী আহত হয়েছেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে প্রায় 26টি পাহাড় রয়েছে। এই পাহাড় দেশে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করেন। তাদেরকে আসলে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার কোনো ধরনের উদ্যোগ নেই। কারণ প্রতি বছর মৌসুমী বৃষ্টি বা বর্ষা আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অথবা সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়, কিন্তু তারা অনেকেই যান না। অনেকে আবার তাদের যে আশ্রয় কেন্দ্রে গেলে আবার ফিরে চলে আসে। কিন্তু তাদের স্থায়ী বসবাস না করার কারণে, তাদেরকে স্থায়ীভাবে কোথাও হস্তান্তর করা না করার কারণে মূলত তারা পাহাড় ছেড়ে যাচ্ছেন না। সব মিলিয়ে বলতে গেলে সামান্য বৃষ্টি হলে পুরো চট্টগ্রামে হইতে করে। এদিকে সিটি কর্পোরেশন সিবিএ তারা খাল নালাগুলোর ব্যাপারে তারা পরস্পর নিজেদেরকে দোষারোপ যে রাজনীতি, তারা এক একজন এক এক কথা বলার কারণে মূলত সাধারণ মানুষের জনদুর্ভোগ আরো বাড়ছে। কিন্তু যে জলাবদ্ধতা প্রকল্পের যে একটি খাল খননের কাজ চলছে সেটি যদি শেষ হয় তাহলে হয়তো এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে নগরবাসী। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নাজিম আপনাকে। দর্শক, চট্টগ্রামের বৃষ্টি পরিস্থিতি নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী একেএম নাজিম। বন্যা পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাবেন। কি অবস্থা এখন বন্যার মৌলভীবাজারে? আমি আজকে দিনব্যাপী যেটি জানাচ্ছিলাম যে আমাদের মৌলভীবাজারে বন্যা শুরু হয়েছিল মূলত ঈদের পরের দিন থেকে আজকে পর্যন্ত সেই যে বন্যার অবস্থা সেটা যদি বলা যায় তাহলে মৌলভীবাজার অংশে যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, অর্থাৎ সার্বিক উন্নতি হয়েছে
যেটা বানবাসী মানুষ যারা তারা গড়ে ফিরে গেছেন আশ্রয় কেন্দ্র থেকে। কিন্তু আমাদের যে 3টি উপজেলা, যেটি বারবার জানিয়ে আসছিলাম, যে কুলাউড়া, বড়লেখা এবং জুড়ি, এই 3টি উপজেলার এবং একটি পৌরসভা, কুলাউড়া একটি পৌরসভার 3টি ওয়ার্ড সহ 3টি উপজেলার প্রায় 15টি ইউনিয়ন এখন পর্যন্ত হাওর পাড়ের যে গ্রামগুলো এখন পর্যন্ত প্লাবিত হয়ে আছে। তাদের ঘরে পানি, ঘর থেকে পানি অনেকটা নেমে গেলে উঠোনে পানি, বাড়িঘরে পানি, রাস্তাঘাটে পানি। কিন্তু এই পানির মধ্যে তারা লড়াই করতেছে, একদিকে ত্রাণের জন্য অপেক্ষায়, অন্যদিকে তারা ঘর রক্ষার জন্য লড়াই সংগ্রাম করছে পানির সাথে। বিষয়টি হচ্ছে এরকম, বাড়ির পাশ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে সেই পানিতে ইঞ্জিন নৌকা যাচ্ছে, ইঞ্জিন নৌকার ঢেউয়ে তাদের বাড়িঘরটা ভেঙে যাচ্ছে। সেই সাথে পাহাড়ে পানিতে যে ঢেউ সৃষ্টি হয়, ঢেউয়ের কারণে, ঢেউয়ের তুরে তাদের বাড়িঘরটা ভেঙে যাচ্ছে। অনেকেই দেখতে পেয়েছি যে বাঁশের বেড়া এবং কচুরি পেনা দিয়ে সেই ঘরটা রক্ষার জন্য অনেকেই চেষ্টা করছেন। দীর্ঘ দিন ধরে তারা এই পানিতে বসবাস করার কারণে তাদের যে জনজীবন সেটা অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সাথে এই ঘর বাড়ি রক্ষায় তারা অনেকটা আজকে নাজেহাল হয়ে যাচ্ছে। আমি যদি বলি, মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি, এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় মৌলভীবাজারের মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। ত্রাণ সামগ্রী যাচ্ছে, কিন্তু সরকারি পক্ষ থেকে যেটুকু যাওয়ার প্রয়োজন সেটুকু যাচ্ছে না। মানুষরা অনেকটা অর্ধাহারে দিন কাটাচ্ছে এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলা ত্রাণ সামগ্রী চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি। এবং আতঙ্কের বিষয় যেটি হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে যে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তাহলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি আবারও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কোটি ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সালেহ লাহিকুটি। দেখছেন সংবাদ রাত। নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বাবদ অর্থ মঞ্জুরি দেওয়া হয়। ছাঁটাই প্রস্তাবের জবাবে আইনমন্ত্রী জানান, দেশে মামলা নিষ্পত্তির জন্য বিচারক অপ্রতুল। আর শিক্ষামন্ত্রী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে সংসদ সদস্যদের গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য আপিল বিভাগে যাবে সরকার। এরপরই পাশ হয় নির্দিষ্টকরণ বিল। জয় যাদবের রিপোর্ট। টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে গেল 6 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম সরকারের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটের উপর 11 দিন ধরে আলোচনা করেন সংসদ সদস্যরা। প্রস্তাব করছি যে রোববার সকালে অধিবেশনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য 59টি মঞ্জুরি দাবি করেন মন্ত্রীরা। এসব দাবির যৌক্তিকতা নিয়ে 6 জন সংসদ সদস্য মোট 251টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে আইন, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, দুঃখ দূর করার জন্য। আইনমন্ত্রী জানান, 2008 সালে যেখানে মামলা জট ছিল 35 লাখের মতো, সেটি বর্তমানে 41 লাখেরও বেশি। সরকার এই মামলা জট কমাতে নানাভাবে কাজ করছে। যতগুলি মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপ্রতুল, কিন্তু এর সাথে কম্পেয়ার করতে হবে কি ছিল কি হয়েছে। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকারে আসলেন তখন এই জুডিশিয়ারির স্ট্রেংথ ছিল 800 জাজেস। আজকে সেই জুডিশিয়ারির স্ট্রেংথ হচ্ছে প্রায় 2000। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসি এর মাধ্যমে গেল 6 মাসে 99,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেখানে গভর্নিং বডিতে সরাসরি সংসদ সদস্যদেরকে সভাপতি করা হচ্ছে না। আমরা আপিলের ডিভিশনে সেটি আপিল করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি। আলোচনা শেষে সকল ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। এরপর নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে কণ্ঠভোটে এটি পাশ হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে
পাশ হলো। এর মধ্য দিয়ে পাশ হয় 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট, যা 1 জুলাই থেকে কার্যকর হবে। জয় বাংলা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কথা বললেও দিতে হচ্ছে ট্যাক্স। মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে প্রায় 31 টাকা। নতুন অর্থ বছরে ইন্টারনেট প্যাকেজেও একই দশা। দ্রব্যমূল্যের চড়া বাজারে যেন মরার উপর খাড়ার খা। এ ধরনের কর চাপিয়ে দেওয়ায় গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেন টেলিকম বিশেষজ্ঞরা। জান্নাতুল মোহনা রিপোর্টে বিস্তারিত। আমরা আগে মনে করেন যে 30 টাকা 20 টাকা 25 টাকা ঢুকাইলে দেওয়া যায়, অনেকক্ষণ কথা করতে পারতাম। আর এখন দেওয়া যায় যে 50 টাকা ঢুকাইলেও অল্প কত কথাগুলি কয়েকটি শেষ। হ্যাঁ, কারণটা কি? ভোলার জেলে থেকে অফিসগামী সহ সর্বস্তরের মানুষই এখন এমন সমস্যার সম্মুখীন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন তৃণমূল মানুষের দুয়ার পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া। অথচ সাধ্যের মধ্যে মোবাইলে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়ার প্রয়োজন হলেও বেড়েই চলেছে মোবাইল কল রেট, ইন্টারনেট আর সিমের দাম। দ্রব্যমূল্যের চড়া বাজারে এ যেন মরার উপর খাড়ার ঘা। ফোনের কল রেট যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে আমাদেরও খরচ কম হয়। মোবাইলে টাকা ভরার সাথে সাথেই টাকা শেষ হয়ে যায়। যারা সাধারণ পাবলিক 10,000 15,000 টাকা যারা বেতন পায় তাদের আসলে মোবাইল ইউজ করাই উচিত না। এখন যে নেটের অবস্থা, 500 টাকার নিচে তো আসলে মাসিক কোনো প্যাক নাই। আছে কথা বলা সংক্ষিপ্ত করে দিয়েছি বলতে হয়। যে জিনিসটা আমি স্মার্টলি ইউজ করবো সেটার মধ্যে যদি কর আরোপ করে তাতে আমার স্মার্ট বাংলাদেশের তো আসলে মুখ্য বিষয় তখন দাঁড়াতে হবে না। আমরা তো ডে বাই ডে চিন্তা করি যে আমরা আরও কম খরচে ইন্টারনেট বা টক টাইম ইউজ করতে পারি, কিন্তু ডে বাই ডে এগুলো বেড়ে যাচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেটে এবং নেট রেটের উপর সম্পূরক শুল্ক 5% বাড়ানো হয়েছে। আগে 15% ভ্যাট এবং 15% সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জও দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর করে মোবাইল ফোন অপারেটরগুলো। আগে 100 টাকা রিচার্জে কাটত 27 টাকা, কিন্তু নতুন অর্থ বছরে 100 টাকা রিচার্জে কাটা হচ্ছে 30.65 টাকা। আর 100 টাকার ইন্টারনেট প্যাকেজের পূর্ব শুল্ক ছিল 27 টাকা, এখন সে প্যাকেজের শুল্ক 30.65 টাকা। আগে গ্রাহক 100 টাকায় 73 টাকার ইন্টারনেট ব্যবহার করত, এখন 69 টাকা 35 পয়সার ইন্টারনেট ব্যবহার করেন। এই খাতে কর চাপিয়ে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলে দাবি করেন টেলিকম বিশেষজ্ঞরা। অপারেটরদের উপর এরকম ট্যাক্সের বার্ডেন যদি যায়, সেটা তো ইনডাইরেক্ট ট্যাক্স অলওয়েজ গ্রাহকের কাছে চলে যায়, তাহলে এটা তো আলটিমেটলি জনগণের সেবা হচ্ছে না, তাই না? জনগণকে আরও বেশি চাপের মুখে রাখা হচ্ছে এবং তাদের আর্থিক ক্ষমতার বাইরে এই সেবাটা চলে যাচ্ছে। বর্তমানে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন প্রায় 13 কোটি মানুষ, যা মোট জনগোষ্ঠীর 2/3। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ইন্টারনেট ব্যবহার তো দূরের কথা, স্মার্টফোন ব্যবহারে অক্ষম সে সংখ্যাও কম নন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হলো আগামী 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 1 সপ্তাহের মধ্যে কোনো সদুত্তর না পেলে কমিটিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ আদালতের। রোববার এই বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মালয়েশিয়ায় সরকারের বেঁধে দেওয়ার সময় টিকিট না পাওয়ায় দেশটিতে 16,970 কর্মী যেতে পারেননি। কর্মীদের এই না যাওয়ার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে দুর্নীতি রোধে কিছু সুপারিশ করেছিল মঞ্জুরি কমিশন। সে অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয় তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সাথে নিয়োগ প্রক্রিয়ার জন্য কেন স্বতন্ত্র কমিশন গঠন হবে না তা জানতেও রুল জারি করেছে উচ্চ আদালত। সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক নিয়োগ প্রার্থীর কার আবেদন পর্যবেক্ষণে এই রুল জারি করে আদালত। 2019 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আবেদন করে দুর্নীতির কারণে নিয়োগ না পেয়ে হাইকোর্ট আবেদন করেছিলেন ভুক্তভোগী। এই রিটের শুনানি আজকে ছিল, সেখানে মহামান্য হাইকোর্ট শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি কর্তৃক প্রদত্ত রিপোর্ট এবং সুপারিশ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার ব্যর্থতা বা নিতে না পারা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে কেন স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠন করা হবে না মর্মে জানতে চেয়ে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। দেখছেন সংবাদ রাত।